নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। যে চ্যানেলটি ছাত্রছাত্রীদের জন্য একমাত্র নিবেদিত এবং সংরক্ষিত। কারণ এখানে শিক্ষণীয় বিষয় ছাড়া আর কোনো বিষয় এখানে আলোচিত হয় না। সেটা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগে, যারা আমাদেরকে অনুরোধ করে, তাদের জন্য আমরা এই চ্যানেলে এই ধরনের বিষয়গুলি আমরা উপস্থাপনা করতে বদ্ধপরিকর হই, উৎসাহিত হই। তো বন্ধুরা, আজকে আমার পরম প্রিয় বন্ধু এবং আমার ছাত্রদের জন্য আজকে আমাদের আলোচনা করব একটা দর্শনের, বিশেষ করে তৃতীয় সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে যে সকল কলেজগুলো আছে তাদের সেই সকল কলেজের ছাত্রছাত্রীদের জন্য। কোনো কোনো কলেজে তৃতীয় সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা হচ্ছে বা হয়ে গেছে এবং হবে, এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ কতগুলি কলেজের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র আমাদের কাছে এসে গেছে বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে। কারণ অসংখ্য ছাত্রছাত্রী আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখে এবং আমাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে, কিছু বিষয় নিয়ে তারা পরীক্ষায় বসে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তেমনিভাবে আজকে আমরা সেই প্রস্তুতি নেওয়ার জন্যে, চরমভাবে প্রস্তুতি নেওয়ার জন্যে আজকে আমরা একটা ক্লাসে আলোচনা করব নিরপেক্ষ ন্যায়। খুব গুরুত্বপূর্ণ এটা, কিন্তু অনেকেই আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা অনেকে বুঝতে চায় না বা তাদেরকে বোঝানো হয় না। আমরা একটা পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আমরা আজকে আলোচনা করব, যাতে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা এই বিষয়ে ওয়াকিবল হয় এবং ব্রেনে তাদের পিন আপ হয়ে যায়। ঠিক সেইভাবে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে নিরপেক্ষ ন্যায় কাকে বলে। নিরপেক্ষ ন্যায় হল এক প্রকার অবরোহমূলক মাধ্যম অনুমান। নিরপেক্ষ ন্যায় হল এক প্রকার অবরোহমূলক মাধ্যম অনুমান, যে অনুমানে হেতুবাক্যগুলি অর্থাৎ প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য হেতুবাক্যগুলি থাকে নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোনো বচনের উপরে তারা নির্ভর করে না। এবং এই দুটি নিরপেক্ষ বচন থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়। আবার বলছি, নিরপেক্ষ ন্যায় হলো এক প্রকার অবরোহমূলক মাধ্যম অনুমান, যে অনুমানে হেতুবাক্য দুটি থাকে নিরপেক্ষ এবং ওই দুটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়। এবার আমরা আলোচনা করব যে এই নিরপেক্ষ ন্যায়ের একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে ব্যাখ্যাটা করতে হবে কেন নিরপেক্ষ বলছি। সকল মানুষ হয় মরণশীল। সামান্য সদার্থক এ বচন। রাম হয় মানুষ, এ বচন সামান্য সদার্থক, সুতরাং রাম হয় মরণশীল। নিরপেক্ষ কেন বললাম? সকল মানুষ হয় মরণশীল, এই বচনটি অন্য কোনো বচনের উপর নির্ভর নয়। তারপরে বললাম রাম হয় মানুষ, এই রাম মানুষ হওয়ার বিষয়টি অন্য কোনো বচনের উপর নির্ভর নয়, কারোর উপরে নির্ভর নয়, অর্থাৎ সম্পূর্ণভাবে নিরপেক্ষ। এবং সিদ্ধান্ত বাক্যটি বললাম সুতরাং রাম হয় মরণশীল, এটুকু কিন্তু কোনো বচনের উপর নির্ভর নয়, পরস্পর কিন্তু এরা সবাই নিরপেক্ষ। এবং এখানে যে সিদ্ধান্তটি রাম হয় মানুষ, এই সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে কিন্তু প্রধান হেতুবাক্য এবং অপ্রধান হেতুবাক্য এই দুটি বাক্যের মিশ্রিত রূপ থেকে, মিলিত রূপ থেকে কিন্তু সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে। এবং সিদ্ধান্ত নিশ্চিত হলেও কিন্তু এখানে সিদ্ধান্ত বাক্যটি কিন্তু নিরপেক্ষ, সেই কারণে একে নিরপেক্ষ ন্যায় বলছি। আবার আমরা বললাম নিরপেক্ষ ন্যায় হলো এক প্রকার অবরোহমূলক অনুমান। কেন অবরোহমূলক অনুমান বললাম? অবরোহমূলক অনুমান বললাম এই কারণে, যেখানে সিদ্ধান্তটি কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে। অবরোহ অনুমানে কিন্তু সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। আবার বলছে মাধ্যম অনুমান। কেন বলছি মাধ্যম অনুমান? এখানে প্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে আরেকটি বচন রাম হয় মানুষ, এই রাম হয় মানুষ এই বাক্যটি কিন্তু এখানে আছে, সেই কারণে একে বলছি যে মাধ্যম অনুমান।
তো এইবার আমরা আসবো যে নিরপেক্ষ ন্যায়ের যে গঠন, যে বৈশিষ্ট্য, প্রথমে বৈশিষ্ট্যটা আলোচনা করব, বৈশিষ্ট্য পরে আমরা নিয়মাবলী আলোচনা করব, নিয়মাবলী আলোচনা করার পরে আলোচনা করব যে কিভাবে যুক্তিবিজ্ঞান সম্মত বাক্যে পরিণত করতে হয় ফ্যালাসি নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ যুক্তির বৈধতা নির্ণয়ের ক্ষেত্রে। সেটাও কিন্তু আজকে আমাদের ক্লাসে আলোচনা করবো। আমরা নতুন জামা পরে এসছো তো? আচ্ছা, সেটা আমরা আলোচনা করে নেব। তো নিরপেক্ষ ন্যায়ের প্রধান বৈশিষ্ট্য হলো, নিরপেক্ষ ন্যায় হলো এক প্রকার অবরোহ অনুমান, 1 নম্বর। 2 নম্বরে আমরা বলব নিরপেক্ষ ন্যায় হলো এক প্রকার মাধ্যম অনুমান। 3, নিরপেক্ষ অনুমানের 3টি বচন থাকবে। নিরপেক্ষ অনুমানে বাক্যগুলি থাকবে শর্তাধীন, অর্থাৎ সম্পূর্ণভাবে নিরপেক্ষ। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি হবে দুটি হেতুবাক্যের মিলিত রূপ। এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য বা গঠন। এখন আমরা আজকে আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি কি। প্রধানত আমরা 4টি নিয়ম আমরা বলে দেবো আজকের ক্লাসে। এই বৈধতা নির্ণয় করতে গেলে এই 4টি নিয়ম কিন্তু আমাদের জানা কিন্তু ভীষণ প্রয়োজন। তার প্রথম নিয়ম হচ্ছে, প্রতিটি নিরপেক্ষ যুক্তিতে 3টি পদ থাকবে। 1 নম্বর, প্রতিটি নিরপেক্ষ যুক্তিতে 3টি পদ থাকবে। সেই 3টি পদ হলো হেতুপদ, পক্ষপদ এবং সাধ্যপদ। আমরা আলোচনা করব এই পদগুলো কোথায় কোন জায়গায় থাকে, সেটা আমরা আলোচনা করব। 2 নম্বর নিয়ম হলো, প্রতিটি ন্যায় অনুমানে 3টি বাক্য থাকবে। 3 নম্বর, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। 4 নম্বর, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অন্তত ব্যাপ্য হতে হবে। এবার এই 4টি নিয়ম তোমাদের কাছে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে আমরা বললাম যে নিরপেক্ষ ন্যায়ে 3টি পদ থাকবে, হেতুপদ, পক্ষপদ এবং সাধ্যপদ। এখানে সাধ্যপদটি নির্ণয়ের পথ হল, সিদ্ধান্তের বিধেয় পদটি সকল সময় সাধ্যপদ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ সিদ্ধান্তের বিধেয় পদটি হলো সাধ্যপদ, আর ওই সাধ্যপদটি অপর যে বাক্যের মধ্যে থাকে সেটা হলো প্রধান আশ্রয় বাক্য। এবং প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে যে পদটি দুবার ব্যবহার হয় সেটি হলো হেতুপদ। প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে যে পদটি দুবার ব্যবহার হয় সেটি হলো হেতুপদ। আর অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যে পদটি দুবার ব্যবহার হয় সেই পদটি হলো পক্ষপদ। তাহলে 1 নম্বর নিয়মে বললাম প্রত্যেকটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে। অর্থাৎ এখানে 3টির বেশি যদি পদ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা দোষ ঘটে যায়। সেই দোষটি হলো চারিপদ ঘটিত দোষে দুষ্ট। সেই অনুমানটি হবে চারিপদ ঘটিত দুষ্ট। অর্থাৎ নিরপেক্ষ ন্যায় 3টি পদ থাকবে, তার কমও নয় তার বেশিও নয়। বেশি থাকলে তাকে সেটা চারিপদ ঘটিত দোষ হবে, আর কম থাকলে সেটা নিরপেক্ষ ন্যায় বলা যাবে না। প্রতিটি নিরপেক্ষ ন্যায়ে 3টি বাক্য থাকবে। অর্থাৎ নিরপেক্ষ যুক্ত হতে গেলে তাকে 3টি বাক্য দিয়ে গঠিত করতে হবে, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য। 3 নম্বর আমরা বলেছিলাম যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তো প্রধান আশ্রয় বাক্যের মধ্যে থাকে সাধ্যপদ এবং পক্ষপদ, এই হেতুপদ। প্রধান আশ্রয় বাক্যের মধ্যে থাকে হেতুপদ এবং সাধ্যপদ। সাধ্যপদটি যদি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য যদি না হয়, আর ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে যদি সেই পদটি ব্যাপ্য হয়, কারণ প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে সাধ্যপদটি ব্যবহার হবে। প্রধান আশ্রয় বাক্য যদি সাধ্যপদটি ব্যাপ্য যদি না হয়,
এবং সিদ্ধান্তে এসে যদি ওই পদটি ব্যাপ্য হয়, তাহলে সেক্ষেত্রে একটা দোষ দেখা দেবে। সেই দোষটির নাম হলো অবৈধ সাধ্য দোষ। ঠিক অনুরূপভাবে অপধান আশ্রয় বাক্য, অর্থাৎ মিডিলের যে বাক্যটি থাকে, অপদান আশ্রয় বাক্য বা অপদান হেতু বাক্য, অপদান আশ্রয় বাক্যের পক্ষপত্তি যদি ব্যাপ্য না হয়, সেই পত্রে যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটি দোষ দেখা দেয়। সেই দোষটির নাম হলো অবৈধ পক্ষ দোষ। 4 নম্বর নিয়মে আমরা বলেছিলাম হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অন্তত ব্যাপ্য হতে হবে। অর্থাৎ আমরা এর আগেই বলেছি হেতুপদ থাকে প্রধান আশ্রয় বাক্যে এবং অপধান আশ্রয় বাক্যে। অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং অপধান আশ্রয় বাক্যে যে পদটি দুবার ব্যবহার হয় সেই পদটাকে আমরা হেতুপদ বলি। এই হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। আর যদি ব্যাপ্য না হয় সেক্ষেত্রে একটি দোষ ঘটে যায়। সেই দোষটির নাম হলো অব্যাপ্য হেতু দোষ। এখানে মনে রাখবে সাধ্য এবং পক্ষপদের ক্ষেত্রে অবৈধ সাধ্য বা পক্ষ দোষ ঘটে, অবৈধ শব্দটা যোগ হবে, এবং হেতুপত্রের ক্ষেত্রে যে দোষটি শব্দটা বসাতে হবে আমাদের অব্যাপ্য হেতু দোষ। এখন এই যে আমাদের যুক্তিবিজ্ঞান সম্মত বাক্যে আমরা কিভাবে নিয়ে যাব, কিভাবে যুক্তিবিজ্ঞান সম্মত বাক্য পরিণত করব আমরা, সেখানে আমরা এইভাবে আমরা বলতে পারি যে সকল পদে, যে সকল বাক্যে সকল, সব, সমস্ত এই ধরনের শব্দ থাকে, আবার বলছি যে সকল বাক্যে সকল, সব, সমস্ত এই ধরনের শব্দ থাকে সেগুলিকে অবশ্যই এ বচনে পরিণত করতে হবে, অর্থাৎ সামান্য সদর্থক বচন করতে হবে। 1। 2 নম্বর, কেবলমাত্র, এইমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র। আবার বলছি কেবলমাত্র, এইমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র এই সকল শব্দ যে সকল বাক্যে থাকবে সেগুলিকে এ বচনে পরিণত করতে হবে, সামান্য সদর্থক বচন করতে হবে। আর এখানে সামান্য সদর্থক বচনে পরিণত করতে গেলে উদ্দেশ্য এবং বিধেয় পদকে স্থান পরিবর্তন করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কেবলমাত্র ছাত্ররাই এ কাজ করতে পারে। এখানে উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করে আমাকে এ বচনে করতে হবে, কেবলমাত্র ছাত্ররা এ কাজ করতে পারে। তাহলে আমরা যুক্তিবিজ্ঞান সম্মত এর করবো আমরা এইভাবে, সকল এ কাজে পারদর্শী হয় ছাত্র, সকল এ কাজে পারদর্শী হয় ছাত্র, উদ্দেশ্য বিধেয় পরিণত করলে। এবং এর পাশাপাশি যে সকল বাক্যে কেননা, যে সকল বাক্যে কোনো কোনো, শুধু কোনো, কিছুই না এই ধরনের শব্দ থাকবে, অর্থাৎ যে সকল বাক্যে কিছু কিছু, কোনো কোনো এই ধরনের শব্দ থাকবে সেই বাক্যগুলিকে এই বাক্যের সঙ্গে যদি হয় থাকে তাহলে কোনো কোনো হয় লিখতে হবে, অর্থাৎ বিশেষ সদর্থক আই বচন করতে হবে। যেমন কিছু ছাত্র এই কাজ করতে পারে, এখানে আমাদের করতে হবে কোনো কোনো ছাত্র হয় এমন যে এই কাজ করতে পারে। ঠিক এইভাবে আমাদের করতে হবে। আর যুক্তিবিজ্ঞান সম্মত নিরপেক্ষ ন্যায় তৈরি করতে গেলে প্রথমে আমাকে ঠিক করে নিতে হবে। এবার আমরা আলোচনা করে দিই কিভাবে বৈধতাটা নির্ণয় করব। যুক্তিবিজ্ঞান সম্মত বাক্যে নিরপেক্ষ ন্যায় গঠন করতে গেলে বা তৈরি করতে গেলে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে সিদ্ধান্ত বাক্যটি কোনটি। সিদ্ধান্ত বাক্যের চেনার উপায় হলো যে সকল বাক্যের সাথে সুতরাং, সেহেতু, অবশ্যই, নিশ্চয়ই, হ্যালো, আমার কলেজে আজকে স্পোর্টস আছে, আজকে স্পোর্টস আছে, আপনি কটার দিকে আসতে পারেন, আসুন না, কোনো সমস্যা নেই। ওই 3টের দিকে শেষ হবে। হ্যাঁ আসুন আসুন আসুন। যে সকল বাক্যের সাথে সুতরাং, অবশ্যই, নিশ্চয়ই, অতএব, সেহেতু এই সকল শব্দ থাকে
সেই সকল বাক্যকে সিদ্ধান্তে রূপ দিতে হবে, সিদ্ধান্ত বাক্য করতে হবে। আর সিদ্ধান্তের বাক্যের যে পদটি বিধেয় স্থান আছে সেটিকে আমরা বলেছি সাধ্য পদ, সেটি হবে প্রধান আশ্রয় বাক্য। বাকি যে বাক্যটা পড়ে থাকে সেটি হলো অপ্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য চেনার আরেকটি উপায় আছে। যে সকল বাক্যের সাথে কারণ কেননা থাকে এবং যেহেতু থাকে সেই সকল বাক্যগুলিকে অপ্রধান আশ্রয় বাক্য করতে হবে। কারণ, কেননা এবং সেহেতুর আগের বাক্যটি অবশ্যই হবে আমাদের অপ্রধান আশ্রয় বাক্য। তো আমরা এইভাবে নিরপেক্ষ ন্যায় আমাদের সাজাতে হবে। একটা উদাহরণ হিসেবে আমরা এখানে বলে দিতে পারি তোমাদেরকে, ওইখানে আছে। যেমন আমরা বলেছিলাম সে নিশ্চয়ই কাপুরুষ, কেননা সে অসৎ এবং সব কাপুরুষই অসৎ। তাহলে এখানে আমাদের প্রথমে সিদ্ধান্ত বের করতে হবে। আমরা বলেছি যে সকল বাক্যের সাথে অবশ্যই, নিশ্চয়ই, সুতরাং এই ধরনের শব্দ থাকে সেগুলোকে হবে আমাদের সিদ্ধান্ত বাক্য। এখানে বলছে সে নিশ্চয়ই কাপুরুষ, তাহলে এটাই হবে আমাদের সিদ্ধান্ত, সে হয় কাপুরুষ, এটা সিদ্ধান্ত বাক্য। তাহলে এই কাপুরুষ আর কোথায় আছে? আছে সব কাপুরুষই অসৎ, অর্থাৎ এখানে সব রয়েছে মানে সামান্য সৎ থেকে বচন করতে হবে, সকল কাপুরুষ হয় অসৎ। আর ওখানে কেননা একটা শব্দ যুক্ত আছে, কেননা সে হয় অসৎ, এখানে লিখব সে হয় অসৎ। তাহলে এইভাবে আমাদের যুক্তি বাক্য মানে নিরপেক্ষ ন্যায়ের যে বৈধতা নির্ণয়ের ক্ষেত্রে যেভাবে বাক্য গঠন করতে হয় ঠিক এইভাবে করতে হবে। আমরা উদাহরণ সামনে বলে দিলাম। তাহলে এটাকে যুক্তিবিজ্ঞান সম্মত আকারে পরিণত করে আমরা যেটি দাঁড়ালো, সকল কাপুরুষ হয় অসৎ, সে হয় অসৎ, সুতরাং সে হয় কাপুরুষ। এখানে লক্ষ্য করলে দেখবে যে প্রধান আশ্রয় বাক্যটি এবচন হয়েছে এবং অপ্রধান আশ্রয় বাক্যটি এবচন অর্থাৎ সামান্য সহার্থক এবচন হয়েছে, এবং এখানে বিধেয় হেতুপত্তি অর্থাৎ হেতুপত্তি প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে কিছু বিধেয় স্থানে আছে। বিধেয় স্থানে থাকায় এখানে হেতুপদ কিন্তু একবারও ব্যাপ্য হওয়ার সুযোগ পায়নি, কারণ সামান্য সদর্থক এবচন বিধেয় পদকে ব্যাপ্য করে না। সুতরাং এই যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। ঠিক এইভাবে লিখতে হবে, লিখলে তোমরা পরীক্ষায় অবশ্যই 5-এর মধ্যে 5 পাবে। তো এটা ছিল আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়। আশা করছি তোমরা তোমাদের সামনে তোমাদের মতো করে আমরা উপস্থাপিত করতে পেরেছি। আর যদি উপস্থাপিত করতে পারি তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে। এরপরেও যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা এর থেকে লিখিতভাবে তোমার কাছে আমরা এই বিষয়গুলি উপস্থাপিত করে দেব, এটুকু আশা বা প্রত্যাশা বা ইচ্ছে আমাদের মধ্যে আছে। তো আজকে আমরা এখানে রাখি, আগামী কোনো একটা ভিডিও তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে। আর যদি এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু প্রত্যাশা তোমার কাছ থেকে আমরা করতেই পারি। নমস্কার।